আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আপনাদের মনেও নানা কৌতূহল কাজ করছে। ২০২৬ সালের যে নির্বাচন আমাদের সামনে, সেটা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে ড্রয়িং রুম, সব জায়গায় এখন তুমুল আলোচনা চলছে। আপাতত দৃষ্টিতে বাইরে থেকে দেখে মনে হতে পারে যে এবারের খেলাটা হবে সরাসরি বিএনপি বনাম জামাতে ইসলামের মধ্যে। কারণ মাঠে তো আর কোনো বড় শক্তি নেই। কিন্তু ঘটনা আসলে যতটা সরল মনে হচ্ছে, রাজনীতির অন্দরমহলের সমীকরণ কিন্তু ততটা সরল নয়। একটু গভীর দৃষ্টি দিলেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোলটা আসলে এখনো এমন এক শক্তির হাতে, যারা এই ম্যাচে সরাসরি খেলছেই না। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি আওয়ামী লীগের কথা বলছি। শুনতে অবাক লাগছে, তাই না? যেই দলটি নিষিদ্ধ, যাদের শীর্ষ নেতারা কেউ জেলে, কেউ বা পলাতক। খোদ দলীয় প্রধান শেখ হাসিনা এবং সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। কাগজ কলমে যে দলটির অস্তিত্ব এখন শূন্যের কোঠায়, তারা আবার খেলার ফলাফল নির্ধারণ করবে কিভাবে? এই প্রশ্ন জাগতে পারে। কিন্তু রাজনীতিতে তো শূন্য বলে কিছু হয় না। পদার্থবিজ্ঞানে যেমন শক্তি অবিনশ্বর, রাজনীতির মাঠেও ভোট ব্যাংক হুট করে হাওয়ায় কোনোভাবে মিলিয়ে যায় না। আওয়ামী লীগ হয়তো সশরীরে মাঠে নেই, মিছিল মিটিংয়ে নেই, কিন্তু তাদের সেই বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী এখনো কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। তারা খেলছে না ঠিকই, কিন্তু বলটা এখনো তাদের কোর্টেই, বা বলা যায় তাদের হাতেই রয়ে গেছে। চলুন একটু পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বরের শুরুর দিকে যখন একটি জরিপ বা পুল বের হলো, তখন দেখা গিয়েছিল বিএনপি আর জামায়াতে ইসলামের জনসমর্থনের ব্যবধান ছিল মাত্র 4%। মানে তখনও মনে হচ্ছিল ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হবে। কিন্তু মাত্র ১ মাস ঘুরতে না ঘুরতেই নতুন এক জরিপে দেখা গেল পুরো দৃশ্যপট উল্টে গেছে। সেখানে দেখানো হচ্ছে বিএনপির জনসমর্থন ৭০% পৌঁছে গেছে, আর জামাতে ইসলামী ১৯%। জরিপ বলছে ৭৭% মানুষ মনে করছে আওয়ামী লীগ বাদ দিলে এবার সরকার গঠন করবে বিএনপি। এখন এই ৭০%-এর পরিসংখ্যান শুনে মনে হতে পারে এটা একেবারে ওয়ান সাইডেড গেম বা একপাক্ষিক ম্যাচ। বিএনপি হয়তো ভাবছে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে গেছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। আমাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ১ মাসের ব্যবধানে একটি দলের নিজস্ব ভোট ব্যাংক কি করে, কোনো জাদুকরি ভাবে কি এত বেড়ে যায়? আসলে এই ৭০%-এর পুরোটাই বিএনপির নিজস্ব বা অর্গানিক শক্তি নয়। বিশ্লেষকরা যা বলছেন আর মাঠের বাস্তবতা যা ইঙ্গিত দিচ্ছে, তাতে সম্পূর্ণরূপে বোঝা যায় এই বাড়তি সংখ্যার একটা বিশাল অংশ হলো আওয়ামী লীগের ফেলে যাওয়া সেসব ভোটার, যারা এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। আওয়ামী লীগের ভোটের ইতিহাস যদি আমরা ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেখি, আমি ২০১৪, ১৮ বা ২৪ সালের বিতর্কিত নির্বাচনগুলো বাদে দিলাম। স্বচ্ছ নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের একটা সলিড ভোট ব্যাংক ছিল। সেটা করে ৩৫ থেকে ৪৫% মধ্যে ওঠানামা করত। চিন্তা করে দেখুন, দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক বা ১/৩ মানুষ এই দলের সমর্থক বা ভোটার ছিল। আজ যখন দলটি নিষিদ্ধ বা কোণঠাসা, এই বিশাল জনগোষ্ঠী কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি। তারা এই সমাজেই আছে। তারা আজ রাজনৈতিকভাবে অনেকটা এতিম বা অনাথ হয়ে পড়েছে। তারা তাদের নিজেদের প্রতীকে ভোট দিতে পারছে না। আবার আদর্শগত কারণে তারা জামাতে ইসলামী বা অন্য কোনো ডানপন্থী দলকে আপন ভাবতেও পারছে না। তাহলে এই ৩৫ থেকে ৪০% মানুষ এখন কি করবে?
তাদের সামনে এখন একটাই এজেন্ডা, নিরাপত্তা। তারা দেখছে কে জিতলে তারা একটু শান্তিতে থাকতে পারবে, কাদের হাতে ক্ষমতা গেলে তারা এলাকা ছাড়া হবে না বা হামলা মামলার শিকার হবে না। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শ্রেণীর মানুষের আচরণ বরাবরই সুবিধাভিত্তিক। তারা বাতাসের গতিপথ দেখে এখানে সিদ্ধান্ত নেয়। তাই এই মুহূর্তে তারা মনে করছে বিএনপির ছায়াতলে আশ্রয় নেয়াটা তাদের জন্য কৌশলগতভাবে সবচেয়ে বেশি নিরাপদ। এ কারণেই জরিপে বিএনপির সমর্থন ৭০% দেখাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা আপাতত বিএনপির নৌকায় চড়ে বসতে চাইছে শুধু ঝড়ের রাতটা পার করার জন্য। এখন প্রশ্ন হলো, বিএনপি কি এটা বুঝতে পারছে না? অবশ্যই পারছে। আপনারা যদি সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা খেয়াল করেন, তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় নজরে আসবে। দেশে ফেরার পর থেকে বা সক্রিয় হওয়ার পর থেকে তিনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক বা বিষোদ্গার করে কথা বলছেন না। এটা কিন্তু কাকতালীয় নয়। এটা একটা সুচিন্তিত রাজনৈতিক কৌশল। বিএনপি খুব ভালো করে জানে এই মুহূর্তে যদি তারা আওয়ামী লীগের তৃণমূল সমর্থক কিংবা ভোটারদের খুব বেশি চটিয়ে দেয় বা ভয় দেখিয়ে দেয়, তাহলে এই বিশাল ভোট ব্যাংক অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। আর সেটা হলে নির্বাচনের ফলাফল অন্যরকমও হতে পারে। তাই তারা চাইছে আওয়ামী লীগের ভোটাররা আশ্বস্ত থাকুক, অন্তত তারা যেন বিএনপির বিরুদ্ধে না যায়। কিন্তু রাজনীতি তো আর একরৈখিক পথে চলে না, তাই না? বিএনপি যেমন এই ভোট ব্যাংককে কাছে টানার বা নিউট্রাল রাখার চেষ্টা করছে, অন্যরাও কিন্তু কোনোভাবে বসে নেই। জামাতে ইসলামী এবং অন্যান্য দলগুলোও জানে যে আওয়ামী লীগ ছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। মাঠ পর্যায় থেকে যে খবরগুলো আসছে তাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় জামাতের স্থানীয় নেতারাও আওয়ামী লীগের স্থানীয় কর্মী বা সমর্থকদের সাথে নমনীয় আচরণ করছেন, খোঁজখবর নিচ্ছেন, এমনকি একসাথে চাও খাচ্ছেন। এটাকে বলা যেতে পারে এক ধরনের নীরব বোঝাপড়া। আবার জাতীয় পার্টি, যারা বরাবরই সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী রাজনীতি করে, তারাও চেষ্টা করছে এই হতাশ এবং ভীতসস্ত্র ভোটারদের নিজেদের দিকে টানতে। স্বতন্ত্র প্রার্থীরা তো আছেনই, যারা ব্যক্তিগত সম্পর্ক বা আত্মীয়তার সূত্র ধরে এই ভোটগুলো পকেটে ভরার চেষ্টা করছেন। এই যে আওয়ামী ভোটের জন্য একটা নীরব কাড়াকাড়ি চলছে, এটা বিএনপির জন্য একই সাথে আনন্দের আবার বিপদেরও। আনন্দের এই কারণে যে এই ভোটগুলো পেলে তাদের ক্ষমতা নিশ্চিত, কিন্তু বিপদের দিকটা হলো দলের অভ্যন্তরীণ কুন্দল। যখনই ক্ষমতার গন্ধ পাওয়া যায়, তখনই দলের ভেতরে শুরু হয় পদ পদবি আর মনোনয়ন নিয়ে কামড়াকামড়ি। বিএনপিতে এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে। দলের ত্যাগী নেতাকর্মীরা যারা গত ১৭ বছর ধরে হামলা মামলা সহ্য করেছেন, জেল খেটেছেন, তারা দেখছেন হঠাৎ করে দলে নতুন মুখের আনাগোনা। বিশেষ করে সাবেক অনেক আওয়ামী লীগার বা হাইব্রিড নেতারা বিএনপিতে ভিড়ছেন এবং অর্থের বিনিময়ে বা লবিং করে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। এটা নিয়ে দলের তৃণমূল পর্যায়ে প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যোগ্য প্রার্থীরা মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আর ঠিক এই জায়গাতেই ঘটতে পারে অঘটন। যদি বিএনপির ভোট ভাগ হয়ে যায়, একদিকে ধানের শেষের প্রার্থী, অন্যদিকে দলের বিদ্রোহী জনপ্রিয় প্রার্থী, তাহলে মাঝখান দিয়ে জামাতে ইসলামী বা কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হেসে খেলে আসনটি বের করে নিয়ে যেতে পারে। জরিপ হয়তো বিএনপিকে ৭০% দেখাচ্ছে, কিন্তু ভোটের দিন ব্যালট পেপারে এই কুন্দলের কারণে অনেক আসনে সেই সমর্থন ৫০ থেকে ৫৫% নেমে আসতে পারে, যা আসন হারানোর জন্য যথেষ্ট।
এর বাইরে আরো একটা বড় ফ্যাক্টর আছে, যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। সেটা হলো নো ভোট বা ভোট না দেওয়ার প্রবণতা। এখানে সাংবাদিক মাজুদ কামাল তার একটি অনলাইন জরিপে দেখিয়েছিলেন যে প্রায় ৫৩% মানুষ বলছে তারা ভোটই দেবে না। যদিও অনলাইন জরিপ সবসময় শতভাগ সঠিক চিত্র দেয় না, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেটর। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত এবং তরুণ সমাজ, যারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল জ্বালানি বা ফুয়েল ছিল, তারা কিন্তু প্রচলিত এই রাজনীতি নিয়ে খুব একটা খুশি নয়। তারা সেই সময় চেয়েছিল আমূল সংস্কার, শুধু ক্ষমতার হাত বদল নয়। এখন তারা যদি দেখে সেই পুরনো মুখ, সেই পুরনো কায়দা কানুন আর সেই পুরনো দলবাজি ফিরে আসছে, তাহলে তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। আর এই তরুণ প্রজন্ম যদি ভোট বিমুখ হয়, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক, তাদের নৈতিক বৈধতা বা মোরাল লেজিটিমেসি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। কম ভোটের সরকার সব সময়ই একটু নড়বড়ে হয়। এর সাথে যোগ হয়েছে আরেকটা নতুন নাটক, জুলাই সনদের গণভোট। সরকার চাইছে নির্বাচনের দিনই এই গণভোট করতে। অর্থাৎ আপনি যখন এমপি নির্বাচনের জন্য ভোট দেবেন, একই সাথে আপনাকে হ্যাঁ বা না ভোট দিতে হবে যে আপনি রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ মানেন কি না। সরকার খুব জোরে সোরে এটার প্রচারণা চালাচ্ছে। এর ফলাফল কি হতে পারে জানেন? অনেক মানুষ হয়তো সংসদ নির্বাচনে বিএনপি, জামাত বা এনসিপিকে ভোট দেবে সরকার গঠনের জন্য। কিন্তু একই সাথে তারা হয়তো গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দেবে। এর মানে হলো তারা একটা দলকে ক্ষমতায় আনবে ঠিকই, কিন্তু সেই সরকারের হাতে সব ক্ষমতা বা স্টিয়ারিং হুইল পুরোপুরি তুলে দেবে না। সংস্কারের একটা লাগাম তাদের হাতে পরিয়ে দেবে। অর্থাৎ আগামী সরকার চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে না। তাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা সংস্কার সনদের অধীনে দেশ চালাতে হবে। সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনটা কোনো সাধারণ বা সাদামাটা নির্বাচন হতে যাচ্ছে না। এটাকে নিছক ক্ষমতা বদলের গল্প ভাবলেও কিন্তু ভুল হবে। এটা আসলে একটা বিশাল ভোট পুনর্বণ্টন বা রিডিস্ট্রিবিউশনের খেলা, যেখানে মূল খেলোয়াড় আওয়ামী লীগ মাঠের বাইরে গ্যালারিতে বসে আছে, কিন্তু তাদের রেখে যাওয়া ৩৫ থেকে ৪৫% ভোট ঠিক করবে আসলে রাজপ্রাসাদে কে ঢুকবে। বিএনপি ভাবছে মাঠ তাদের দখলে, জামাত ভাবছে তারা কৌশলে এগিয়ে যাবে, আর তরুণরা চাইছে সংস্কার। কিন্তু দিন শেষে এই নীরব ভোটাররা, যারা এখন ভয়ে চুপ আছে, তারা যে ব্যালট বাক্সে ঝড় তুলবে, তাতে সেটাই হবে নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট বা চমক। মাঠ হয়তো দৃশ্যত বিএনপির বা অন্যদের নিয়ন্ত্রণে মনে হচ্ছে, কিন্তু রিমোট কন্ট্রোলটা এখনো সেই অদৃশ্য ভোটারদের হাতেই কিন্তু রয়ে গেছে। তাই আগামী দিনগুলোতে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। জরিপ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। রাজনীতির মাঠে শেষ মুহূর্তে বাতাস কোন দিকে ঘুরে যায় সেটা বলা বড়ই মুশকিল। আজকের মতো এখানেই শেষ করছি। রাজনীতির এই জটিল অঙ্ক নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।